ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আশা করি ঠিকঠাক সব শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। ওকে, তো আমরা লাস্ট গতদিন যেখানে শেষ করেছিলাম, আমরা আজকে তারপর থেকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। গতদিন তোমাদের যদি মনে থাকে, আমরা আসলে লব্ধির মান বের করেছিলাম, ঠিক আছে? আমরা গতদিন লব্ধির মান বের করেছিলাম। সেটা কিভাবে ছিল একটু যদি মনে করি, দুইটা ভেক্টর যদি থেকে থাকে পি এবং কিউ, এবং এদের যে লব্ধিটা হবে সেটা হবে সামান্তরিকের কর্ণ বরাবর। তো সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা জানি দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর থাকে, তাহলে এদের লব্ধিটা হয় হচ্ছে এদের কর্ণ বরাবর। সো যদি আমাকে দিয়ে দেয় যে দুইটা ভেক্টর পি আর কিউ এবং এদের মাঝখানের অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে এদের যে লব্ধি আর হবে, সে আর এর মানটা আমরা কিভাবে বের করেছিলাম? আর এর মানটা দেখেছিলাম এটা হয়েছিল, ঠিক আছে? আর এর মানটা ছিল হচ্ছে এটা, ফর্মুলাটা ছিল হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা দিয়ে লব্ধির মান বের হয়। আমরা যেটা গতদিন দেখিনি সেটা হচ্ছে লব্ধির দিক। সো চলো আমরা এইখান থেকে লব্ধির দিকটা বের করা শিখবো। তো আমরা এটাকে একটু কপি করি। আচ্ছা, লব্ধির দিকের জন্য আমরা জাস্ট এই পার্টটা একটু মুছে ফেলি। সো লব্ধির মানের জায়গায় এখন জাস্ট হচ্ছে আমরা দিক বের করতে যাচ্ছি। লব্ধির দিক, ডিরেকশন অফ দা রেজাল্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এই যে লব্ধির দিক পি কিউ এর মাঝখান দিয়ে গেছে আমাদের হচ্ছে লব্ধিটা, এই লব্ধির দিক আমরা কিভাবে বলতে পারি? আমরা লব্ধির দিক বলতে, ধরো এটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হতো আই হ্যাট, বা ওয়াই অ্যাক্সিস বরাবর হলে জে হ্যাট দিয়ে প্রকাশ করতে পারতাম। তো এখানে তো কোনো আই জে ওই ফরম্যাটে দেয়ই নাই, বা এক্স অক্ষ ওয়াই অক্ষ কোন দিকে আছে দেয় নাই। সো যেগুলো দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে পি কিউ আলফা। সো আমাদের লব্ধির দিকটা ওই পি কিউ আলফার মাধ্যমেই প্রকাশ করতে হবে। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে পি এর মান এবং দিক দুইটাই জানা আছে, কারণ পি কিউ আলফা দেওয়া মানে হচ্ছে দুইটা ভেক্টর দিয়ে দিচ্ছে, দুইটা ভেক্টরের মান এবং দিক দুইটাই আমাদের দেয়া আছে। সো আমরা যেটা করতে পারি, যেহেতু পি দেওয়া আছে মানে পি এর মান দিক দুইটাই জানা, তাহলে পি এর দিক যেহেতু জানা, পি এর সাথে যদি বলি আমরা লব্ধিটা থিটা অ্যাঙ্গেলে আছে, তাইলে কিন্তু আমাদের লব্ধির দিকটা হয়ে যাবে যদি থিটাটা বের করতে পারি। কারণ পি হচ্ছে গিভেন, পি দেয়া আছে, পি এর সাথে লব্ধি থিটা অ্যাঙ্গেলে আছে। থিটা বের করা মানে আসলে লব্ধির দিকও বের হয়ে যাওয়া, যেহেতু পি এরটা জানা আছে। এখন সেই থিটাটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা আবারও দেখতেছি, গতদিন আমরা এই সমকোণী ত্রিভুজটা যখন এঁকেছিলাম, সমকোণী ত্রিভুজ আঁকার ফলে একটা পিথাগোরাসের ফর্মুলা লিখতে পেরেছিলাম। আজকে যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, ট্যান থিটার ফর্মুলা লিখে দিতে পারবো। ট্যান থিটা হবে হচ্ছে লম্ব বাই ভূমি, এবং লম্ব বাই ভূমি থেকে আমরা থিটাটা বের করতে পারবো। চলো একটু দেখি কিভাবে বের হয়। আমরা লিখবো হচ্ছে ট্যান অফ থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে আমাদের লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে ওডি, তাহলে সিডি বাই ওডি। এটা কোন ত্রিভুজের জন্য? আমরা বলতে পারি ত্রিভুজ ও সিডি। ত্রিভুজ ও সিডি এ ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে আমাদের সিডি আর ভূমিটা হচ্ছে আমাদের ওডি। এখন দেখো, এই সিডি এবং ওডি এগুলার ভ্যালুকেও কিন্তু দিন শেষে আমাদের মনে আছে নিশ্চয়ই, যে আমাদের দেয়া ছিল পি কিউ আর আলফা। তো লব্ধির মান দিক দুইটাই বের করতে হবে পি কিউ আলফার মাধ্যমে। তো এখানে আমাদের লব্ধির দিকটা তাহলে আমাদের পি কিউ আলফার মাধ্যমে যদি বের করতে চাই, সিডি আর ওডি কোনোটাই কিন্তু ডাইরেক্ট পি কিউ বলা যায় না বা পি কিউ আলফা বলা যায় না। কিন্তু আমরা সিডি গতদিন দেখেছিলাম যে সিডি কে লেখা যায় হচ্ছে কিউ সাইন আলফা। সো আমাদের তো এটাই টার্গেট, পি কিউ আলফার মাধ্যমে প্রকাশ করা। আর ওডি কে ডাইরেক্ট কিছু বলা যায় না, কিন্তু ও এ প্লাস এডি আকারে লেখা যায়। গতদিনও আমরা এটাই করেছিলাম। সো এটাকে আমরা ও এ প্লাস এডি আকারে লিখলাম। এখন দেখো, ও এ কে বলতে পারবো হচ্ছে পি, ও এ কে বলা যায় হচ্ছে পি, ও এর দৈর্ঘ্যটা হচ্ছে পি এর মান। আর এডি, দেখো এডি দেয়া আছে, এডি হচ্ছে আমাদের কিউ কস আলফা। তাহলে উপরে থাকতেছে কিউ সাইন আলফা, আর নিচে থাকতেছে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। এইটাই হচ্ছে আমাদের লব্ধির দিকের ফর্মুলা, ঠিক আছে? সো এই ফর্মুলা লিখা মানে হচ্ছে আমাদের লব্ধির দিকটা বের হয়ে যাওয়া ইন রেসপেক্ট উইথ রেসপেক্ট অফ থিটা, মানে পি এর সাথে কত অ্যাঙ্গেলে আছে এটা রিপোর্ট করে দিচ্ছি, মানে হচ্ছে আমাদের লব্ধির দিকটা বের হয়ে গেল। তুমি অবশ্যই ট্যান থিটা আসলে বের করে আসবা না, তুমি যেটা বের করবে সেটা হচ্ছে থিটার ভ্যালুটা বের করে দিয়ে আসবা। থিটা ইকুয়াল টু কি হবে? ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে? সো মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা।
বাট তুমি যখন ভ্যালু বের করবা অ্যাকচুয়ালি তো থিটার ভ্যালুটা বের করে দিয়ে আসবা, সেটা হচ্ছে পি এর সাথে মধ্যবর্তী কোণ বের হলো, ঠিক আছে? তাহলে লব্ধি পি এর সাথে কত কোণ করলো এটা বের হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধির মান ছিল, এটা ছিল লব্ধির মান, আর এটা দিয়ে আমাদের দিক বের হয়ে যেতেছে, ঠিক আছে? তাহলে দিকের জন্য আমরা এটা ইউজ করতেছি। এখন চলো তাহলে দেখে ফেলি যে এই ফর্মুলাগুলো ইউজ করে কিভাবে আমরা প্রবলেম সলভ করতে পারবো, ঠিক আছে? সো প্রবলেম সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখি পরের পেজে আমরা চলে যাই, এই পৃষ্ঠায় চলে যাই। দেখো তোমাকে ধরো এরকম একটা প্রবলেম দিল, দুইটা ভেক্টর দিয়ে দিছে, এটা ধরো আমাদের পি, একইভাবে এটা হচ্ছে আমাদের কিউ। পি এর মান হচ্ছে তোমাকে বললো 40 নিউটন, আর কিউ এর মান বললো তোমাকে ধরো 30 নিউটন, এবং এদের মধ্যবর্তী কোণ দিয়ে দিল 60 ডিগ্রি। এখন তোমাকে যদি বলে এদের লব্ধির মান এবং দিকটা বের করো, তাহলে চলো আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। লব্ধির মান এবং দিক কত, তাহলে লব্ধির মান ও দিক কত। তো তোমাদের নিশ্চয় মনে আছে আমি গত ক্লাসেও বলতেছিলাম যে যখন আসলে দুইটা একই দিকে থাকে আমরা যোগ করে দিছিলাম 9 10-এ, বিপরীত দিকে থাকলে বিয়োগ করে দিছিলাম। এখন মধ্যবর্তী কোণ থাকলেও কি হবে এটা আমরা বের করতে পারি, ঠিক আছে, যে লব্ধিটা কত হবে। তো এখান থেকে কিন্তু দেখাই যাচ্ছে যে লব্ধিটা আসলে এরকম একটা ডিরেকশনে হবে, তাই না? ধরো আমরা একটু দেখাই, আমরা যদি সামান্তরিকটা কমপ্লিট করি, এটা হচ্ছে ছবি না আঁকলেও হবে, জাস্ট আমি বোঝার সুবিধার্থে আমাদের ছবি রাখতেছি, ঠিক আছে? তাহলে লব্ধিটা হবে হচ্ছে, আমরা জানি এই কর্ণটা, এই কর্ণটা হবে হচ্ছে আমাদের লব্ধি, এটা হবে আমাদের লব্ধি, ঠিক আছে? এটা হচ্ছে আর। তো এই যে লব্ধি, এই লব্ধিটার মান আমরা বের করব, আর এই যে পি এর সাথে কত কোণে আছে এটা আমরা বের করতে পারি, ঠিক আছে? তাহলে লব্ধির মান হচ্ছে খুবই সহজ ফর্মুলা, রুট ওভার কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই দেই, রুট ওভার আসবে হচ্ছে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 2 × 40 × 30 কস কত ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা একটু ভ্যালুগুলো বের করে ফেলি, চলো। তাহলে দেখো রুট ওভার 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, গত দিনে এরকম একটা ম্যাথ দিয়ে আমরা শেষ করছিলাম, 2 × 40 × 30, আমাদের কস হচ্ছে 60 ডিগ্রি। এখান থেকে আমাদের যে রেজাল্ট আসে 10√37 বা 60.82, এটার ভ্যালু আসে 60.82 নিউটন, ঠিক আছে? একটু চেক করতে পারো যে এটা রেজাল্টটা ঠিক আছে কিনা। নর্মালি এদের যোগ ফলের থেকে এটা ছোট হয় বা বিয়োগ ফলের থেকে বড় হয়, একটু পরে এটা নিয়ে আলোচনা করব আমরা। তো দেখো এই দুটো যোগ করলে আমরা দেখতে পারতেছি যে 30 আর 40 মিলে 70 হয়, 70 থেকে ছোট আছে, তার মানে আমাদের রেজাল্টটা পসিবলি ঠিক আছে। আচ্ছা এখন আসো, এটা তো মান বের হয়ে গেল, এবার দিকটা কিভাবে বের করতে পারি, ওই যে আগের মতোই, যেহেতু পি এর সাথে থিটা কোণ তৈরি করছে, তাহলে আমাদের ফর্মুলাটা হবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই হবে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা ভ্যালু গুলো বসাই, কিউ সাইন আলফা হচ্ছে আমাদের, মনে রাখবা যার সাথে থিটা ওইটা হচ্ছে মনে মনে পি অলওয়েজ, ঠিক আছে? সো যার সাথে থিটা ওইটা যদি পি হয়, তাহলে কিউ হবে আমাদের 30, তাহলে এখানে 30 সাইন আলফা হচ্ছে 60 ডিগ্রি। আলফা আর থিটার মধ্যে আবার কখনো প্যাচদানি না খায়, থিটা হচ্ছে লব্ধির সাথে পি এর কোণ, আলফা হচ্ছে যে দুইটা মূল ভেক্টর ওদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তাহলে 30 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই হবে হচ্ছে আমাদের 40 প্লাস 30 কস 60 ডিগ্রি, ঠিক আছে? তো এখান থেকে দেখো আমাদের রেজাল্টটা চলে আসবে, আমরা যদি একটু চাই, তাহলে দেখো 30 সাইন 60 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিভাইডেড বাই 40 প্লাস হচ্ছে 30 cos 60 হাফ তুমি একবারে বসাতে পারতা। এটার যে ভ্যালু আছে এটাকে তো আমাদের tan ইনভার্স করতে হবে, তাহলে শিফট tan দিলাম, tan ইনভার্স করলে দেখো এটা আসে হচ্ছে 25.28 ডিগ্রি, 25.28 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের থিটার ভ্যালু, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধির মান,
আর এটা হচ্ছে দিক। তো কখনো তোমাকে শুধু লব্ধি বের করতে বললেও মনে রাখবা লব্ধি একটা ভেক্টর রাশি, এটার মানও থাকবে দিকও থাকবে। তো যদি আলাদা আলাদা মান দিক নাও বলে আমরা সবসময় আলাদা আলাদা মান দিক বের করে দিয়ে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। তো যারা আমাদের সাথে অনলাইনে আছো আশা করি বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা তাহলে আমরা এভাবে লব্ধির মান দিক বের করে ফেলাম। এখন আসলে যে এইভাবে তো আমরা বের করতেই পারবো যদি দুইটা ভেক্টরের লব্ধি বলে, যদি তিনটা বা চারটা ভেক্টরের লব্ধি বলে তাহলে কিভাবে করা যেতে পারে? একটা ওয়ে হতে পারে তুমি দুইটা দুইটা করে লব্ধি বের করবা, কারণ সামান্তরিকের সূত্র হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধির জন্য শুধুমাত্র প্রযোজ্য। যদি তিনটা ভেক্টর থাকে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। বাট তিনটা থাকলে অবশ্যই প্রথম দুইটা লব্ধির সাথে 3 নাম্বারটা বের করতে পারো, বাট এগুলো খুব প্যারাদায়ক হবে। সো এটার জন্য আমাদের আহ সহজ একটা নিয়ম থাকবে। একটা হচ্ছে ক্যালকুলেটরে সলভ করার ওয়ে দেখাবো, আর একটা হচ্ছে উপাংশ নিয়মে সলভ করার ওয়ে দেখাবো। বাট আস্তে ধীরে আমরা যাই ওইদিকে। ঠিক আছে, তার আগে আমরা চলো একটা ছোট্ট টপিক দেখি, সেটা হচ্ছে এই লব্ধি যে হবে সেই লব্ধির সর্বোচ্চ মান কত হবে আর সর্বনিম্ন মান কত হবে। সো আমরা বলতে চাচ্ছি লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। সো আমাদের এই যে ফর্মুলাটা যেটা দেখলাম, আর ইকুয়াল টু কি ছিল? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। সো যদি আমরা বলি যে পি আর কিউ এদের মান অভিন্ন থাকবে সব সময়, তার মানে এদের মানটা আমি ফিক্সড করে দিলাম, তাহলে বলতে পারি আর এর ভ্যালুটা মেইনলি হচ্ছে আলফার উপর ভ্যারি করবে। ঠিক না? দেখো পি কিউ যদি ফিক্সড থাকে তাহলে আর এর ভ্যালুটা ডিফারেন্ট ডিফারেন্ট কোণের জন্য আলাদা আলাদা হবে। ঠিক আছে, এখন কত কোণের জন্য কত হবে এটা যদি একটু চিন্তা করো, যে থিটা আলফার ভ্যালু 0 ডিগ্রি হলে একরকম হবে, 60 ডিগ্রি হলে একরকম হবে, 90-র জন্য একরকম হবে। এখন যাই হোক আর এর ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে সেটা আমরা দেখতে চাচ্ছি, আর কখন মিনিমাম হবে এটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে এটা এখান থেকে সহজেই বলা যায় যে আর ম্যাক্স এর ভ্যালু তখনই আমরা পাবো, যেহেতু এগুলো সব প্লাস, তাহলে কজ আলফার ভ্যালু কি হইতে হবে বলতো? ম্যাক্স হইতে হবে। ঠিক আছে, আর ম্যাক্স এর ভ্যালু তখনই পাবো যদি কজ আলফার ভ্যালু হয় আমাদের ম্যাক্সিমাম। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1 হয়। আমরা জানি কজ আলফা কখন 1 হয়? যখন আলফার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি হয়। তার মানে ম্যাক্সিমাম লব্ধির ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা তখন হবে যদি আলফার ভ্যালুটা 0 ডিগ্রি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো আর ম্যাক্স এর ভ্যালুটা আমরা একটু বের করে ফেলি। রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এখানে কজ আলফার ভ্যালু 0 ডিগ্রি বসায় দিয়েছি। ঠিক আছে, তাহলে যেই শর্তে ম্যাক্সিমাম ভ্যালু পাবো ওই শর্তটা বসে দিলে তো ম্যাক্সিমাম ভ্যালুটা পেতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কজ জিরোর ভ্যালু হচ্ছে আমরা জানি 1 হয়। তাহলে এটাকে লেখা যায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, কজ কজ জিরো হচ্ছে 1, তাহলে এটাকে লেখা যাবে রুট ওভার পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। আমি যদি স্কোয়ার আর রুট সরাই নেই তাহলে আমরা দেখতে পারতেছি যে ম্যাক্সিমাম যে লব্ধিটা আসবে সেটা হবে দুইটার যোগফলের সমান। ম্যাক্সিমাম যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে দুটার যোগফলের সমান। ঠিক আছে, যদি এটা বুঝে থাকে এবার চলো লব্ধির সর্বনিম্ন মানটা কত হবে এটা আমরা একটু দেখে ফেলি। ঠিক আছে, সো যারা ক্লাসে আছো আমাদের কিন্তু এই লেকচার নোট সবকিছু আমাদের অ্যাপে আপলোড করা হয়। সো তোমরা যদি নাও তুলতে পারো এগুলো সবই আসলে অ্যাপের মধ্যে পাবা। ঠিক আছে, অ্যাপে তোমরা সাইন আপ করে নিও। এবার সর্বনিম্ন মানের ক্ষেত্রে সর্বনিম্ন মান হচ্ছে, সর্বনিম্ন মান যদি হইতে হয়, সর্বনিম্ন সর্বনিম্ন আর এর ভ্যালু যদি মিনিমাম হইতে হয় তাহলে আমরা বলতে পারি কজ আলফার ভ্যালু মিনিমাম হইতে হবে। কেন মিনিমাম হইতে হবে এটা বোঝাই যাচ্ছে, কারণ হচ্ছে কজ আলফা যেহেতু এখানে প্লাস আকারে আছে, তাহলে এটা যদি মিনিমাম হয় কজ আলফাটা, তখনই কিন্তু আর এর ভ্যালুটা সর্বনিম্ন হবে, কারণ প্লাস মানে তো সব যোগ হচ্ছে, তাহলে সবচেয়ে কম ভ্যালুটা যোগ হওয়া মানে হচ্ছে আর এর ভ্যালুটা মিনিমাম পাওয়া তখন। ঠিক আছে, এখন আমরা জানি কজ আলফার ভ্যালু মিনিমাম কত হয়? -1। কজ আলফা মিনিমাম হতে পারে -1 থেকে +1 এর মধ্যে যেহেতু হয় তাহলে মিনিমাম হচ্ছে -1। তাহলে এই ক্ষেত্রে আলফা কত ডিগ্রি হয়? কজ -1 কখন আসে কজের ভ্যালু? যখন 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে মিনিমাম এই লব্ধির মানটা আমরা 180 বসায় দিয়ে দেখি কি আসে। রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস 180। কস 180-র ভ্যালু হচ্ছে -1, তাহলে এটা হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, যেহেতু কস 180-র ভ্যালু হচ্ছে -1। এখন এইটা কিন্তু
আমরা চাইলে লিখতে পারি পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, অথবা আমরা কিন্তু এটাকে কিউ মাইনাস পি এর হোল স্কোয়ার লিখতে পারি। কেন কিউ মাইনাস পি এর হোল স্কোয়ারও লিখতে পারি? কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু মাইনাস টু এ বি, এটা কিন্তু এ প্লাস বি এর হোল স্কোয়ারেরও ফর্মুলা, আবার এ মাইনাস বি এর হোল স্কোয়ারেরও ফর্মুলা, আবার বি মাইনাস এর হোল স্কোয়ারেরও ফর্মুলা। তো কে আগে কে পরে দুইটা ক্ষেত্রেই কিন্তু আসলে ফর্মুলাটা এক্সিস্ট করে, ঠিক আছে? তো এই জন্য আমি এটাকে রুট আর স্কোয়ার কাটাকাটি করে লিখতে পারি পি মাইনাস কিউ অর কিউ মাইনাস পি। এটাকে সংক্ষেপে এভাবে লেখে পি ডিফারেন্স কিউ, অর্থাৎ যেটা বড় হবে সেটা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, খুব সিম্পলি যদি বলি। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আর এর মিনিমাম ভ্যালু, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর এর মিনিমাম ভ্যালু। সো এটা হতে পারে মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু হবে দুটার বিয়োগ ফলের সমান, ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে দুটার যোগ ফলের সমান। এবং এটাই তোমরা 9-10 করে আসছিলাম, মনে আছে কিনা জানি না। যখন 180 ডিগ্রি হয় তখন আসলে দুটা ভেক্টর কিভাবে থাকে, ধরো এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, মাঝখানের ভ্যালুটা হচ্ছে 100, মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। যখন অপোজিট দিকে থাকে তখন তো তুমি দুটা বিয়োগই করছিলা, 9-10-এও করছিলা। তো ঠিক একইভাবে আবার যখন আলফা 0 ডিগ্রি হয়, কখন 0 ডিগ্রি হবে? যখন পি যেদিকে কিউ একই দিকে হবে, তখন তোমরা কি করছো, আর এর ভ্যালু হচ্ছে জাস্ট যোগ করে দিছো, আর ম্যাক্স পাচ্ছ এবং সেটা করে দিছো কি দুটার যোগফল। আর এই ক্ষেত্রে আমরা যেটা করছি যে দুটার বিয়োগফল করে দিচ্ছি, ঠিক আছে? এটা হবে পি ডিফারেন্স কিউ, এটা হবে হচ্ছে আর মিনিমাম, ঠিক আছে? তাহলে এখন আসো যে এটা শিখে কি লাভ হইলো। আমি যেহেতু ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা জানি, আমি আসলে আমার বাউন্ডারিটা জানি, ঠিক আছে? যে কেন আসলে তুমি লব্ধির ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা জানাটা দরকার, কারণ যদি তোমার জানা থাকে অ্যাটলিস্ট ইউ নো দা বাউন্ডারি। যদি বাউন্ডারির বাইরে চলে আসে ভ্যালু, তার মানে তুমি কোনো ক্যালকুলেশন মিস্টেক করছো। এবং আমি কি বলতে পারি যে ফর এনি ভ্যালু অফ আলফা, আমরা এটা লিখতে পারি ফর এনি ভ্যালু অফ আলফা, এনি ভ্যালু অফ আলফা, আর এর যে ভ্যালুটা আসবে, লব্ধির যে মানটা আসবে, এটা অবশ্যই ম্যাক্সিমামের যে ভ্যালুটা আছে, ম্যাক্সিমাম যে ভ্যালু হয় লব্ধির, সেটা থেকে ছোট অথবা সমান হবে। আর আমরা বলতে পারি মিনিমাম যে ভ্যালুটা আছে এটা থেকে বড় অথবা সমান হবে। সো তোমার যে লব্ধিটা হবে আলফার যে কোনো ভ্যালুর জন্য, তোমার যে লব্ধিটা আসবে সেটা ম্যাক্সিমাম থেকে ছোট হবে আর মিনিমাম থেকে বড় হবে। সো তোমার রেঞ্জটা জানা হয়ে গেল, ঠিক আছে? আর এই রেঞ্জ জানলে কি উপকার হইতে পারে আমরা যেমন দেখবো যে একটু পরে এমসিকিউতে তুমি কোনটা রেজাল্ট হইতে পারে এটা আগে থেকে গেস করতে পারবা, যদি তুমি লব্ধির সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা জানা থাকে, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু দেখি যে কিভাবে আমরা আগে থেকে গেস করতে পারি যে লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত হবে। যেমন তোমাকে একটা এমসিকিউ জিজ্ঞেস করলো, এমসিকিউ তোমাকে বললো 40 নিউটন ও 60 নিউটন এর লব্ধি নিচের কোনটি হতে পারে, নিচের কোনটি হতে পারে? এখন তোমাকে অনেকগুলো অপশন দিল, এখানে মাল্টিপল অ্যান্সার থাকতে পারে, সেই হিসেবে আমরা অ্যান্সার করবো। ধরো তোমাকে বললো 40 নিউটন, তোমাকে বললো 60 নিউটন, তোমাকে বললো 80 নিউটন, তোমাকে বললো 100 নিউটন, তোমাকে বললো হচ্ছে 20 নিউটন, তোমাকে বললো হচ্ছে 10 নিউটন, তোমাকে বললো হচ্ছে 120 নিউটন। ঠিক আছে, আমি অনেকগুলো অপশন দিচ্ছি, তো আমাকে বলতে হবে যে কোনগুলা কোনগুলা এখানে অ্যান্সার হইতে পারে। এরকম যখন অনেকগুলো অপশন ইচ্ছা করে দিছি জাস্ট তোমার ব্রেনটা যাতে কাজ করে যে কোনগুলা এখানে হবে না। আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আলফার ভ্যালু তো বলে নাই, তার মানে যে কোনো কিছু হতে পারে আলফা। এখন এখান থেকে কোনগুলো আসলে লজিক্যাল অ্যান্সার আর কোনগুলো ইলজিক্যাল আমরা দেখবো হচ্ছে, আমরা জানি আর এর ভ্যালু কি হয়, ম্যাক্স এর থেকে ছোট অথবা সমান, আর মিনের থেকে কি হয় বলতো আহ বড় অথবা সমান। এখন দেখো 40 নিউটন আর হচ্ছে 60 নিউটন, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? 40 + 60, আমরা জানি আর ম্যাক্স এর ভ্যালু হয় দুটার যোগফলের সমান, তার মানে এটা কত হয় 100 নিউটন। আর মিনিমামটা কি হবে? দুটার বিয়োগ ফলের সমান, তার মানে 60 - 40, 20 নিউটন। সো আমি কি বলতে পারি 20 থেকে আর বড় হবে অথবা সমান হবে, এবং 100 থেকে ছোট হবে অথবা সমান হবে। তো এই কন্ডিশন যেগুলো মেনে চলতেছে সেগুলাকে আমরা বলবো লব্ধির মান হওয়া সম্ভব, আর যেগুলো মেনে চলতেছে না সেগুলা সম্ভব না।
তাহলে কোনটা সম্ভব না? যেমন এটা সম্ভব না, 140 নিউটন হবে না, 120 নিউটনও হবে না, কারণ 100-র বাইরে চলে যাচ্ছে। আবার এখানে দেখো 10 নিউটনটাও হবে না, 10 নিউটন হচ্ছে 20 নিউটনের কম। বাকি সবগুলোই হবে। দেখো 40 নিউটন 60 নিউটন মিলে 40ও হইতে পারে, শুধু 60 হইতে পারে, কারণ এই রেঞ্জের মধ্যে পড়তেছে। ঠিক আছে, তার মানে দুইটা ভেক্টরের যোগফল যে কোনো একটার মানের সমান হওয়া সম্ভব একটা সার্টেন আলফার জন্য। আবার 100 নিউটনও হইতে পারে, কারণ 100টা হচ্ছে ম্যাক্স। 20 নিউটন হইতে পারে, 20টা হচ্ছে মিন। এই দুটাও হইতে পারে, বাকি একটাও আসলে অ্যান্সার হবে না, কারণ এটা ম্যাক্সিমামের থেকে বেশি হয়ে যাচ্ছে অথবা মিনিমামের থেকে কম হয়ে যেতেছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে তুমি যদি আসলে বাউন্ডারিটা জানো, বাউন্ডারিটা জানলে আমাদের জন্য রেজাল্ট কেমন আসতে পারে এটা গেস করা অথবা চেক করাটা ইজি হয়ে যায়। ঠিক আছে, আর এটা জানা থাকলে আরো বড় সুবিধা, তুমি ধরো একটা ম্যাথ ক্যালকুলেট করে বের করলা ক্যালকুলেটরে, সো রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, কোনো কারণে রুট করতে ভুলে গেছো, তো তোমার যে ভ্যালুটা আসবে দেখবা যে ম্যাক্সিমামের ভ্যালু থেকে বেশি চলে আসতেছে, তখন তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার ম্যাথে আসলে কোনো না কোনো ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। সো ইফ ইউ নো দ্য বাউন্ডারি, তাহলে তুমি আসলে ম্যাথ করার সময় চেক করতে পারবে যে ম্যাথটা হচ্ছে কিনা। ঠিক আছে, সো এইভাবে করে আমরা ম্যাক্স আর মিন জানলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, ওকে, এবার চলো যে এই যে যা যা আমরা করলাম এগুলা চাইলে আমরা ক্যালকুলেটরেও সলভ করতে পারি। ঠিক আছে, সো ক্যালকুলেটরে যদি সলভ করতে চাই, যেমন আমরা একটু আগে একটা ম্যাথ দেখেছিলাম, এই সেম ম্যাথটা এখন আমি ক্যালকুলেটরে দেখাইতে চাই যে এই যে যে ভ্যালুগুলো আসছিল ক্যালকুলেটরেও কি সেম ভ্যালু আসে কিনা। ক্যালকুলেটর দিয়ে করতে পারলে যেটা হয় যে কোনো কারণে তুমি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে এবং এমসিকিউ করতেছো, তখন তুমি ক্যালকুলেটর দ্রুত সলভ করে ফেলতে পারবা, আর রেজাল্ট গুলা তখন দেখবে যে তাড়াতাড়ি চলে আসতেছে। ঠিক আছে, সো এটাকে যদি আমরা কপি করি এবং এই পার্ট গুলাকে একটু মুছে ফেলি, সরি এটা মুছবো না, আমাদের জাস্ট অ্যান্সার গুলা তোলা থাকুক, বক্স করা যেগুলো আছে আমি ক্যালকুলেটরে করে মিলাই রাখার চেষ্টা করব যে আমাদের মানগুলা কি ঠিক আসতেছে কিনা। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ইউজিং ক্যালকুলেটর, এটা একটু লিখে রাখি, ইউজিং ক্যালকুলেটর, ইউজিং ক্যালকুলেটর। সো ক্যালকুলেটরে যদি আমরা সলভ করতে চাই, ক্যালকুলেটরে তুমি যদি কখনো আসলে 40 প্লাস 30 দাও, কারণ এই দুইটা বল বা দুইটা ভেক্টর 40 নিউটন 30 নিউটন ছিল, এদের লব্ধি বের করতে বলছে, মাঝখানে অ্যাঙ্গেল ছিল হচ্ছে 60 ডিগ্রি। এখন আসো তুমি যদি ক্যালকুলেটরে যদি 40 70 দাও, ওটা অলওয়েজ কিন্তু কি দাও দিবে 70 নিউটন দিবে, কারণ ক্যালকুলেটর বলছে স্কেলার যোগ, ও কিন্তু বুঝে না যে তুমি ভেক্টর যোগ করতে বলছো বা মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, হাউ টু ডিল উইথ অ্যাঙ্গেল, এগুলো কিন্তু ক্যালকুলেটর জানে না। সো এইটা ক্যালকুলেটরকে বোঝানোর জন্য যে এটা একটা ভেক্টর রাশি, ক্যালকুলেটরকে আমরা যেই মোডে নিব বা মোডে যাওয়ার আগে ক্যালকুলেটরকে আমরা কিভাবে ইনফরমেশনটা ফিড করতে পারি, কিভাবে আসলে দিতে পারি। তো আমরা যেটা করতে পারি যে এই যে 40 নিউটনটা রয়েছে, এটা যেই লাইন বরাবর রয়েছে এটাকে আমরা রেফারেন্স লাইন ধরে নিলাম। তাহলে এই রেফারেন্সের রেসপেক্টে 40 নিউটনটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, কারণ 40 নিউটনটা আসেই তো রেফারেন্স বরাবর। তাহলে যেহেতু রেফারেন্স বরাবরই রয়েছে, তাহলে আমরা বলতে পারি 40 নিউটনটা রেফারেন্সের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে ক্যালকুলেটরকে যদি এরকম দেই 40 অ্যাঙ্গেল হচ্ছে 0, ক্যালকুলেটর কিন্তু তখন একটা আইডিয়া পাবে যে এর একটা মান আছে 0 ডিগ্রি, মানে ওর একটা দিকও আছে, তার মানে ও একটা সার্টেন ডিরেকশনে কাজ করছে এবং যে ডিরেকশনে ওইটাই হচ্ছে আমার রেফারেন্স। ঠিক আছে, এর সাথে আমি যদি ক্যালকুলেটরকে বলি যে তুমি যোগ করবা হচ্ছে 30 নিউটন এবং তার ক্ষেত্রে অ্যাঙ্গেল হবে এই রেফারেন্সের সাথে কত অ্যাঙ্গেল আছে, রেফারেন্সের সাথে আমরা দেখতেছি এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে এখানে হবে হচ্ছে 60। সো ক্যালকুলেটরকে যখন আমরা ইনফরমেশন দিব তখন ও বুঝবে যে এর মানও আছে দিকও আছে, সো উই আর ডিলিং উইথ কি ভেক্টর রাশি, এবং ও সেই হিসেবে আমাকে যোগ করে দেবে। ঠিক আছে, এখন আসো এই যোগ করলে যে রেজাল্ট আসবে সেটাও কি এরকম ফর্মে আসবে, আর এবং থিটা, এবং আমরা জানি এই আর থিটাটা এটা আসা উচিত, কারণ আমরা লব্ধির মান দিকের ফর্মুলা দিয়ে এটা পাইছিলাম। সো আমরা বলতেই পারি যে এবার আর থিটা ফর্মে আমরা যে রেজাল্টটা পাইতে যাচ্ছি ক্যালকুলেটর দিয়ে এরকমই একটা কিছু আসা উচিত। তো চলো আমরা একটু চেক করি ক্যালকুলেটরে সেটা আসে কিনা। সো ক্যালকুলেটরকে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যে ক্যালকুলেটরকে আমাদের কমপ্লেক্স মোডে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি একটু আপাতত আগের লব্ধির মান দিকটা একটু ঢেকে রাখার চেষ্টা করতেছি যাতে আমরা মিলাইতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমাদের ক্যালকুলেটরকে তুমি প্রথমে দেখবে যে 40 সাথে অ্যাঙ্গেল 0 এটা বসাইতে পারবা না, এই যে ধরো 40 আর অ্যাঙ্গেল সাইনটা দেখো এই যে ড্যাশটার উপরে হলুদ কালার দিয়ে অ্যাঙ্গেল আছে, তাহলে হলুদ অ্যাক্টিভেট করতে গেলে শিফট ড্যাশ দিতে হবে, শিফট ড্যাশ দিলেও এটা আসতেছে না, শুধু ড্যাশ আসতেছে। তো এই অ্যাঙ্গেল জিনিসটা আনার জন্য আমাকে ক্যালকুলেটরকে যদি কমপ্লেক্স মোডে নিয়ে যাও, তাহলে দেখো এই যে CMPLX কমপ্লেক্স, সো 2 এ দিলাম, তাহলে ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে আছে এখানে। এবার যদি আমি ভ্যালুগুলো বসাই
40 শিফট দিয়ে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। এবার দেখো অ্যাঙ্গেল সাইনটা কিন্তু আসছে, আগে আসছিল না। শিফট অ্যাঙ্গেল, সো আমি বসাই দিলাম 0 ডিগ্রি, প্লাস হচ্ছে আমাদের কত হবে 30 অ্যাঙ্গেল 60, তাহলে 30 শিফট অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 60। তাহলে দেখো এই দুইটা ভ্যালু বসানো হয়ে গেছে, ক্যালকুলেটর এখন বুঝতেছে এরা এদের মান আছে দিক আছে। আমি যদি ইকুয়াল দেই তাহলে ও একটা ইমাজিনারি ফর্মে আর কি দিছে, মানে 55 প্লাস হচ্ছে 15√3i, এটা আমাদের অ্যান্সার না, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারকে এভাবে প্রকাশ করি a প্লাস আই বি আকারে। বাট কমপ্লেক্স নাম্বারের কনজুগেট আর্গুমেন্ট এরকম কিছু জিনিসপত্র আছে যেগুলা দিয়ে তুমি চাইলে আসলে এই আর থিটাটা প্রকাশ করতে পারো। সো কিভাবে করবা, যে ভ্যালুটাই আসছে এটাকে এখন আমি আর থিটা ফর্মে নিতে চাই, আর থিটা ফর্মে নিতে চাই। তো আমরা করব কি, দেখো এখানে টু বাটনটার উপরে কমপ্লেক্স লেখা আছে। যাদের অন্যান্য ক্যালকুলেটর তাদের অনেকে অপশন বাটনটায় গেলে দেখবা যে এই রাইটিংটাকে অপশন আকারে আর থিটা ফর্মে লেখা যায়। সো এই আমাদের এই ক্যালকুলেটরে দেখো শিফট 2 বাটনটা যদি দেই তাহলে ও কমপ্লেক্স ফর্মটাকে কি ফর্মে দেখতে চাচ্ছি, আর্গুমেন্ট কনজুগেট আর থিটা এ প্লাস আই বি, আমরা আর থিটা ফর্মে দেখতে চাচ্ছি। সো 3 যদি আমি বাটনটা ক্লিক করি, ও জিজ্ঞেস করতেছে আপনি কি অ্যান্সারকে আর থিটা ফর্মে দেখতে চাচ্ছেন, আমি অ্যান্সারকে আর থিটা ফর্মে দেখতে যাচ্ছি। দেখো এখানে 10√37, আমি যদি এসডি বাটনটা চাপ দিই এটা পয়েন্টে চলে আসবে, দেখো 60.82 আর 25.28, তাহলে একটু লিখে ফেলি 60.82, 60.82 আর অ্যাঙ্গেল হচ্ছে 25.28। দেখো এই ভ্যালুগুলাই কিন্তু এখানেও আমাদের আসছিল। তার মানে ক্যালকুলেটর দিয়ে সলভ করে আমি যে রেজাল্টটা পাইলাম, আমি দেখতে পারতেছি যে আমরা লব্ধির মান এবং দিকের যে ফর্মুলাগুলো শিখেছিলাম ওগুলা দিয়েও কিন্তু সেমই আসতেছে। তাহলে তুমি চাইলে এই ম্যাথ করে ক্যালকুলেটরে চেক করতে পারো, অথবা এমসিকিউ করার সময় ক্যালকুলেটর দিয়েই চাইলে পুরো ম্যাথটা সলভ করে দিয়ে আসতে পারো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ভালো দিক, ক্যালকুলেটর ব্যবহারটা যদি শিখে রাখো তাহলে দেখবা তোমার লাইফ মাঝে মাঝে ইজি হবে। ঠিক আছে, অনলাইনে যারা আছো একটু জানাও তো ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। ওকে, এবার চলো এটা ক্যালকুলেটর দিয়ে তো সলভ করে দেখলাম, তারপরে ক্যালকুলেটর রেজাল্ট সেম আসে। এখন ক্যালকুলেটর যেটা সুপেরিয়রিটি সেটা হচ্ছে এখানে দুইটা ভেক্টর না, যদি 10টা ভেক্টরও থাকে ক্যালকুলেটর সলভ করতে পারবে, 5টা ভেক্টর থাকলেও সলভ করতে পারবে। সো 5টা ভেক্টর কিন্তু আমাদের লব্ধির মান দিক সামান্তরিক সূত্র অনুযায়ী করা যায় না, কিন্তু ক্যালকুলেটর ইউজ করলে করা যায়। তো চলো একটু দেখি এরকম 4-5টা যদি ভেক্টর দেয় তাহলে কিভাবে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, এখানে চলে আসি। ধরো তোমাকে এরকম একটা ভেক্টর দিল, এইদিকে একটা ভেক্টর দিল, এইদিকে একটা ভেক্টর দিল, এইদিকে একটা ভেক্টর। ঠিক আছে, এরকম অনেকগুলো ভেক্টর দিয়ে তোমাকে বললো এটা হচ্ছে 40 নিউটন, এটা হচ্ছে 50 নিউটন, এটা হচ্ছে 80 নিউটন, আর এটা হচ্ছে 60 নিউটন। এবং তোমাকে বললো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেল অর্থাৎ এই রেফারেন্সের সাথে এটা 120 ডিগ্রি। আর ধরো এই অ্যাঙ্গেলটা তোমাকে দিয়ে দিছে হচ্ছে 110 ডিগ্রি। তো দেখো এখানে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই অ্যাঙ্গেল গুলাকে দিছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই অ্যাঙ্গেলটা দিছে ক্লকওয়াইজ। সো ক্যালকুলেটরে যখন আমি বসাবো আমাকে কি বসাইতে হবে 40, আর আমাকে তো রেফারেন্স ধরে নিতে হবে, যেহেতু সবগুলা অ্যাঙ্গেল এই 40 নিউটনের সাথে দিয়ে দিছে তাহলে আমি এটাকে চাইলে রেফারেন্স ধরতে পারি। সো 40 নিউটনটাই আমাদের হচ্ছে রেফারেন্স লাইন। ঠিক আছে, এখন এখানে কি বের করতে বলে, কোয়েশ্চেনটা থাকে লব্ধির মান ও দিক, লব্ধির মান ও দিক কত হবে এটা বের করতে বলবো। তাহলে কিভাবে করব, ক্যালকুলেটরে যদি করি 40 অ্যাঙ্গেল লিখবো হচ্ছে 0, কারণ এটা রেফারেন্সে আছে। তার সাথে লিখবো 50 অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি, তার সাথে লিখবো হচ্ছে 80, মনে রাখবো সবকিছুর অ্যাঙ্গেল হিসাব করতে হবে রেফারেন্স থেকে কত দূরে, তাহলে রেফারেন্স থেকে 120 ডিগ্রি দূরে, তাহলে এটা হবে 120 ডিগ্রি, প্লাস তুমি যখন 60 নিউটন নিবা 60 নিউটন এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল গুলা ক্যালকুলেটরে আমি পজিটিভই বসাইছি, এবং অ্যান্টি ক্লক অ্যাঙ্গেল পজিটিভই কনভেনশন হিসেবে ধরা হয়।
যখন তুমি ক্লকওয়াইজ আসতেছো, এটা রেফারেন্স থেকে যেহেতু ক্লকওয়াইজ, তুমি এটা -110 নিতে পারো, অথবা তুমি যদি এই অ্যাঙ্গেলটা নাও, এই অ্যাঙ্গেলটা নাও, তাহলে 360 -110, তাহলে এই অ্যাঙ্গেলটা নিলে হচ্ছে পজিটিভ হিসেবে নেবো, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছে। আর এই অ্যাঙ্গেলটা যেহেতু ক্লকওয়াইজ আসছে, এটাকে আমরা কি নিবো বলো তো? নেগেটিভ। তুমি আইদার ওয়েতে সেম রেজাল্টটাই পাইতে যাচ্ছ, যে যেই নিয়মেই করো একই রেজাল্ট পাবা। সো আমরা এখানে ধরো মাইনাসটা দিয়ে যদি করি, তাহলে কি আসে? 60 অ্যাঙ্গেল -110 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো 60 নিউটনটা, এটা যেহেতু ক্লকওয়াইজ আসছে, তাহলে -110 ডিগ্রি। এখান থেকে দেখো আমরা রেজাল্টটা কি ফর্মে পেতে চাই, আর থিটা ফর্মে পেতে চাচ্ছি। তাহলে চলো আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখি এটা কত আসে। আহ এটা অলরেডি কমপ্লেক্স মোডে আছে, সো আমাদের চেঞ্জ করার দরকার নাই। ভ্যালুগুলো বসাই। 40 অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 0, সরি, অ্যাঙ্গেল হচ্ছে 0 প্লাস 50 অ্যাঙ্গেল 45, 50 অ্যাঙ্গেল হচ্ছে 45, সরি 45 প্লাস হচ্ছে আমাদের 80 অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, প্লাস হচ্ছে 60 অ্যাঙ্গেল হচ্ছে আমাদের -110 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি প্লাস মাইনাস সাইন গুলো ঠিক মতো বসাইছি, দেখো 60, 80, 50, 40, তাহলে ইকুয়াল দিলাম, যেটা আসবে এটা রেজাল্ট না, মনে আছে তো নিশ্চয়ই? তুমি ডান দিকে গেলে দেখো এটা আই আকারে আছে, সামথিং প্লাস সামথিং আই। সো এটাকে যদি আমি আর থিটা ফর্মে নিতে চাই, শিফট 2 দিয়ে কমপ্লেক্স মোডটা অ্যাক্টিভেট করে কমপ্লেক্স মোডের কোন রেজাল্টটা দেখতে চাও আর থিটা ফর্মে, তাহলে 3 দিলাম, ইকুয়াল দিলাম, দেখো এবার আমাদের রেজাল্টটা চলে আসছে। 50.48 হচ্ছে মান। আর এই যে অ্যাঙ্গেল সাইন আছে দেখো, আমি যদি ডান দিকে যাই তাহলে অ্যাঙ্গেলটা পাবো 72.91। তাহলে আমরা পাইলাম, ধরো এসডি বাটনটা দিলে একসাথে চলে আসতেছে 50.48, 72.91, 50.48, 50.48 আর 72 পয়েন্ট সম্ভবত 91 ছিল, রাইট? হ্যাঁ, 72.91, 50.48। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের লব্ধির মান, আর এটা হচ্ছে আমাদের লব্ধির দিক। সো দেখো এই ম্যাথ কিন্তু আমরা সামান্তরিক সূত্র দিয়ে করতে খুব প্যারা, দুইটা দিয়ে দুইটা রেজাল্টেন্ট, একটা বের করতে হবে লব্ধি, আবার ওই লব্ধির সাথে আরেকটা লব্ধি, ওইটার সাথে আবার আরেকটা, অনেক প্যারা হয়ে যাবে যদি তুমি দুটা দুটা করে ভেক্টর করে লব্ধি করতে চাও। বাট এখানে ক্যালকুলেটর দিয়ে ইজিলি আমরা করতে পারলাম। এখন আসলে এটা কিন্তু আমরা পরীক্ষার খাতায় ক্যালকুলেটর দিয়ে করলে হবে না, যদি সিকিউতে আসে। এমসিকিউ ইজ ফাইন, সিকিউতে আসলে সৃজনশীলে আসলে আমাদের কিন্তু এটা অন্য নিয়মে করতে হবে। এরকম 4টা 5টা ভেক্টরকে লব্ধি করার আরেকটা নিয়ম আছে, সেটাকে বলি উপাংশ নিয়ম। ক্যালকুলেটর ছাড়াই উপাংশ নিয়মে করতে পারবা। তো সেই উপাংশ নিয়মে হচ্ছে আমরা ম্যাথ গুলা করবো। সামথিং আই জে কে ফর্মে যদি একবার নিয়ে যেতে পারি, তখন দেখবে যে এটা ইজি হয়ে যায়। ঠিক আছে, সো আই জে কে হচ্ছে উপাংশ, ওই যে এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, বা জেড অ্যাক্সিস বরাবর। সো ওইটা কিভাবে হবে আমরা আস্তে আস্তে আসবো। তার আগে আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝলাম। ঠিক আছে। ওকে, এবার চলো আমরা তাহলে সামনের দিকে আগাইতে থাকি। আমরা লব্ধির মান দিক বের করে ফেলছি। ছোট্ট একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, লব্ধির মান এবং দিক রিলেটেড। ঠিক আছে, আচ্ছা আমরা একটু প্রথম যে কোশ্চেনটা দেখতে যাচ্ছি, প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম। আহ ধরো একটা লোক দাঁড়ায় আছে, এমন সময় বৃষ্টি পড়তেছে। ঠিক আছে, এমন সময় বৃষ্টি পড়তেছে, ভেলোসিটি অফ রেইন আছে, ভেলোসিটি অফ রেইন, বৃষ্টি পড়তেছে 6 মিটার পার সেকেন্ড বেগে। আর এদিক থেকে বাতাস আসতেছে, ভেলোসিটি অফ উইন্ড, ঠিক আছে, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বৃষ্টির বেগ, হচ্ছে বৃষ্টির বেগ, আর 4 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের বাতাসের বেগ। ঠিক আছে, তো আমরা মাঝে মাঝে এরকম সিনারিও হয়, তাই না? আমরা দাঁড়ায় আছি, রাস্তায় দাঁড়ায় আছি ছাতা নিয়ে,
বৃষ্টি নামতেছে, বাতাস আসছে, তখন কিন্তু ছাতাটা সোজা না ধরে একটু অ্যাঙ্গেল করে ধরে রাখি। আমি মানে হাঁটাহাঁটি করতেছি না, একই জায়গায় দাঁড়ায় আছি, স্টিল আমাকে দেখবা যে একটু অ্যাঙ্গেল করে ছাতাটা ধরতে হচ্ছে, যেদিক থেকে বাতাস আসতেছে এবার কিছুটা ওইদিকে হেলায় রাখতে হচ্ছে। সো ওইটাই আমরা বের করতে যাচ্ছি যে কত অ্যাঙ্গেল আমাদের হেলায় রাখতে হবে, ঠিক আছে? সো তোমাকে কোয়েশ্চেন করতে এরকম, বৃষ্টি থেকে বাঁচতে, বৃষ্টি হতে বাঁচতে লোকটি কত কোণে ছাতা ধরবে? লোকটি কত কোণে ছাতা ধরবে, ঠিক আছে? সো এখানে আগে একটা কথা বলি, যারা অলরেডি এই চ্যাপ্টার একটু একটু পড়ছো, আপেক্ষিক বেগ নামে একটা জিনিস আছে, যে লোক যদি দৌড়ানো শুরু করে তখন কিন্তু আবার একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ছাতা ধরতে হয়। এখানে আমরা দৌড়াদৌড়ির মধ্যে নাই, এই লোকটা স্থির রয়েছে, এই লোকটা স্থির। যখন স্থির থাকবে তখন আসলে আপেক্ষিক বেগের কনসেপ্টের মধ্যে আমরা যাব না, আমরা হচ্ছে শুধুমাত্র লব্ধির ফর্মুলা ইউজ করব। কেন? বাতাসও আছে, বৃষ্টিও আছে, বাতাসেরও একটা বেগ আছে, বৃষ্টিরও একটা বেগ আছে। যখন আমরা জানি একই সময় একই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করে একই রকম, একই জাতীয় হইতে হয়, যেমন এখানে দুইটাই বেগ, বৃষ্টিরও বেগ আবার বাতাসেরও বেগ, বেগ তো একই ধরনের রাশি, তাহলে একই ধরনের রাশি একই সময় একই বিন্দুতে কাজ করতেছে, তখন আমরা লব্ধি বের করি, ঠিক আছে? তাহলে দেখো লব্ধিটা কিভাবে বের করব। আমরা যেটা করতে পারি, আমরা এইভাবে চিন্তা করতে পারি যে বাতাস, সরি, বৃষ্টি নামতেছে হচ্ছে নিচের দিকে, বৃষ্টি নামতেছে নিচের দিকে, আর আমাদের বাতাস আছে হচ্ছে বাম দিকে, তাই না? একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে বলছে যে এদের লব্ধি যেদিকে হবে, বলে নাই আসলে, এটা আমরা বুঝতেছি যে এইদিকে যেহেতু বৃষ্টি নামে আর এদিকে যেহেতু বাতাস আছে, তাহলে বাতাস সহ বৃষ্টি কিভাবে নামবে? কোনাকুনি নামা উচিত। এই কোনাকুনি কোন দিকে নামবে এটা আমরা লব্ধির ফর্মুলা অনুযায়ী বের করে ফেলতে পারি, বা লব্ধির যে নিয়মটা শিখেছি সামান্তরিক সূত্র, সেই সামান্তরিক সূত্র অনুযায়ী বের করে ফেলতে পারি। এখানে আমরা লিখতে পারি যে এখানে বৃষ্টির বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, আর বাতাসের বেগ হচ্ছে, ভেলোসিটি অফ উইন্ড হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড। এখন এদের লব্ধি কোন দিকে হবে এটা বোঝার জন্য আমরা যেটা করব, আমরা একটা সামান্তরিক এঁকে ফেলি। তাহলে দেখো, আমরা একটা সামান্তরিক আঁকতেছি, সামান্তরিক এঁকে ফেললাম। তাহলে এই যে সামান্তরিকের যে কর্ণটা হবে, এই কর্ণটাই কিন্তু আমাদের কি হবে বলতো? লব্ধির মান এবং দিককে নির্দেশ করবে। দেখো এই যে যে কর্ণটা হলো, এই কর্ণটাই হচ্ছে আমাদের লব্ধির মান এবং দিককে নির্দেশ করবে। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে লব্ধি, লব্ধি। এটা ধরো ভি, ভি নাম দিলাম শুধু। তাহলে এই যে যে লব্ধিটা হবে এর মানও তুমি চাইলে বের করতে পারো, আবার দিকও বের করতে পারো। এখন আসো, কত কোণে ছাতা ধরবে এটা থেকে বোঝাই যাইতেছে যে আমরা আসলে দিক নিয়ে ইন্টারেস্টেড, মান বের করতে বলে নাই। যদি মান বের করতে বলতো কি হইতো আমরা একটু লিখে ফেলি। যদি মান বের করতে বলতো, বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম? আমরা জানি ভি লব্ধি বেগ যেটা, এটাকে ভি আর নাম দিলাম। আচ্ছা, দরকার নেই আবার রেজাল্টেন্ট ভেলোসিটি, শুধু ভি, ভি দিলাম, বা ভি এর মডুলাস বলতে পারো। এখানে লব্ধির মানটা হবে রুট ওভার, কি হবে, আমরা যেহেতু দুইটা ভেক্টরের মান জানি এবং আমরা জানি এই মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? কারণ বৃষ্টি পড়তেছে লম্ব বরাবর, বাতাস হচ্ছে অনুভূমিক বরাবর, তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেল অবশ্যই অবশ্যই কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে 90 ডিগ্রি যদি হয় আর দুইটা ভেক্টরের মান যদি 6 আর 4 করে হয়, তাহলে এটা কি হবে? রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে এখানে হবে 2 6 4, আর কজ এর ভ্যালু হয়ে যাবে 90। কজ 90 যেহেতু জিরো, এই পুরো পার্টটা জিরো হয়ে যাবে, তাহলে থাকবে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা বোধহয় কত আসে? 36 16 মিলে হচ্ছে 52। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধির মান, যদিও এটা বের করতে বলে নাই। যদি কখনো বলতো যে ছাতায় কত বেগে বৃষ্টি এসে হিট করবে, তাহলে এটাই আমরা করতাম, যে ছাতায় এই পরিমাণ বেগে এসে বৃষ্টি হিট করবে, এখানেই ম্যাথ শেষ হয়ে যেত তখন। আর যেহেতু বলছে এখানে ছাতার আহ কি বলে তোমার কত অ্যাঙ্গেলে ধরতে হবে, তাহলে এইখানে আমাদের থিটাটা, চলো আমরা একটু দেখি কিভাবে বের করতে পারি, ঠিক আছে? সো থিটা কিভাবে বের করা যেতে পারে, আমরা যদি ধরি যে এটা, এটা তো আমাদের উলম্ব, তাই না? এটা হচ্ছে আমাদের বৃষ্টি যেভাবে পড়তেছে এটা হচ্ছে উলম্ব। তাহলে উলম্বের সাথে যদি ধরি থিটা কোণে বৃষ্টিটা পড়তেছে, তাহলে এটা হচ্ছে নর্মালি উলম্ব বরাবর বৃষ্টি পড়ার কথা ছিল, কতটুকু ডেভিয়েট হয়েছে?
থিটা কোণে ডেভিয়েট হয়েছে, তাহলে এই থিটাটা বের করে আসলে আমরা বলতে পারি না যে উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। কারণ ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তুমি যদি এখানে দাঁড়ায় থাকো তাহলে কিন্তু তুমি বলতে পারো যে বৃষ্টি আসলে বৃষ্টি আসলে এই বরাবর পড়তেছে এবং ছাতাটাকে তোমার হচ্ছে এই বরাবর ধরতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে বৃষ্টি এভাবে পড়তেছে, ছাতাও ধরতে হবে এভাবে। তো আমরা এটা এখানে না দেখায় পরে একটু ক্লিন করে ছবিটা আঁকবো না, আপাতত জাস্ট আমরা এই লব্ধি যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে এই অ্যাঙ্গেলটা বের করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে দেখো উলম্বের সাথে লব্ধি যদি থিটা কোণে তৈরি করে, ট্যান থিটা সমান সমান আমাদের মনে আছে নিশ্চয়ই কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ছিল পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, এখানে সবাই বুঝতেছো যে আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের মাঝখানের কোণ, যেটা হচ্ছে 90 ডিগ্রি। আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মাঝখানের কোণ, যেটা 90 ডিগ্রি। আমাদের দরকার এখানে আসলে হচ্ছে পি কিউ কোণটা, এটা সিলেক্ট করা। আমরা জানি যার সাথে থিটা থাকে এটাকে মনে মনে পি ধরে নেই, আর অন্যটা হয়ে যায় হচ্ছে আমাদের কিউ। তাহলে এখানে কিউ এর ভ্যালু 4 আর পি এর ভ্যালু হচ্ছে আমাদের 6। তাহলে এখানে যদি ভ্যালু বসাই তাহলে এটা কি আসবে, 4 সাইন 90 ডিভাইডেড বাই হচ্ছে 6 প্লাস 4 কজ 90। ঠিক আছে, তো এখান থেকে আমাদের থিটা বের হয়ে যাবে। দেখো এখানে সাইন 90 হচ্ছে 1, সাইন 90 হচ্ছে 1, আর নিচে কজ 90 হচ্ছে 0, সো 4/6 হবে। এটা তুমি চাইলে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা না দিয়ে অন্যভাবে চিন্তা করতে পারতা, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? যখন লম্ব হবে থাকে সুবিধা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তো সমকোণী ত্রিভুজের ট্যান থিটা সমান সমান কি হবে, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো আমরা দেখতেই পারতেছি এখানে লম্ব বাই ভূমি আকারে ওইটাকে লেখা যেত। সো এখানে যদি এইভাবে লিখতাম ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে দেখো আরো ইজি হয়ে যেত। এখানে লম্ব হচ্ছে এইটুকু, এটার ভ্যালু 4 আর এটার ভ্যালু হচ্ছে আমাদের 6। তো এখান থেকেও কিন্তু থিটা চলে আসতো ট্যান ইনভার্স 4/6। সো দেখো এখান থেকে যদি থিটা আমরা ক্যালকুলেট করি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ট্যান ইনভার্স 4/6। আমরা আগে এটাকে আবারও কম্পাউন্ড মোডে নিয়ে আসলাম, কমপ্লেক্স মোডে যেহেতু ছিল ভেক্টরের ক্যালকুলেশনের জন্য। আমরা এটাকে লিখতে পারি ট্যান ইনভার্স 4/6। তাহলে দেখো আমাদের যে রেজাল্টটা আসতেছে 33.7 ডিগ্রি বলা যায়, 33.7 ডিগ্রি, 33.7 ডিগ্রি। এটাকে আমরা বলতে পারি উলম্বের সাথে এত করে ছাতা ধরতে হবে। এই যে এই ছবিটাকে আমরা এখন দেখো এভাবে আঁকতে পারি, যেহেতু বৃষ্টি এভাবে পড়ছে, বৃষ্টি এভাবে পড়ছে, এটা হচ্ছে আমাদের ভি, এখানে লোকটা দাঁড়ায় আছে, এটাকে আমি একটু এক্সটেন্ড করে দিলাম। তাহলে যেই দিক থেকে বৃষ্টি আসতেছে ওই দিকেই কিন্তু আমাদের ছাতাটা ধরতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের ছাতাটা ধরতে হবে। এখন দেখো এটাই আমাদের উলম্বের সাথে থিটা ছিল, এটাকে একটু পিছনের দিকে বাড়ায় দাও, তাহলে ছাতাটাকেও আমাদের থিটা কোণেই কিন্তু ধরতে হচ্ছে। তাহলে দেখো আমরা যে নিচের অ্যাঙ্গেলটা বের করছি, এখানে যদি মানুষটাকে চিন্তা করে নাও, তাহলে এই বরাবর বৃষ্টি এসে পড়তেছে, উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরা, এটা একটা বিপ্রতীপ কোণ যেহেতু, তাহলে আমরা বলতে পারি ছাতা থিটা অ্যাঙ্গেলে উলম্বের সাথে ধরলে হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখি উলম্বের সাথে, উলম্বের সাথে, উলম্বের সাথে 33.7 ডিগ্রি কোণে, 33.7 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, ছাতা ধরতে। ঠিক আছে, তো এই ম্যাথে দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে যে ছাতার উপর বৃষ্টি কত বেগে আঘাত করতেছে, অ্যান্সার হচ্ছে তখন এটা হয়তো, যদিও এটা এখানে বের করতে বলে নাই, এমনি বের করছি। আর এখানে হচ্ছে যে ছাতাটাকে কত অ্যাঙ্গেলে ধরতে হবে, আমরা দেখলাম যে দুইটার যে বেগ আছে, এই দুইটা লব্ধি যেদিকে আসতেছে ওই বরাবর ছাতাটা ধরতে হবে। কারণ লব্ধি বৃষ্টি যে বরাবর আসে ওই বরাবর ছাতা ধরলেই তো আসলে তুমি সেভ হবা। তুমি যদি অন্য কোনো অ্যাঙ্গেলে ছাতা ধরে রাখো তাহলে তো বৃষ্টি যেদিকে আসতেছে ছাতা অন্যদিকে ধরে রাখছো, তখন তো নিজেকে সেভ করতে পারবা না। তাহলে বৃষ্টি যেভাবে অ্যাঙ্গেল করে আসছে তোমাকে ছাতা ওইভাবে ধরতে হবে নিজেকে সেভ করার জন্য। ঠিক আছে, ওকে, আশা করি আমরা বুঝতে পারতেছি। আমাদের ক্লাসগুলো কেবল আমরা ভেক্টরের মেইন পার্টের দিকে ঢুকে পড়ছি অলরেডি। তো যত দিন যাবে ভেক্টরটা শেষ হবে তোমরা তত দেখবা যে ফিজিক্সের মানে ভেক্টর হচ্ছে তুমি দাড়ি কমা শিখতেছো কাইন্ড অফ, এটা যখন অ্যাপ্লাই করবা তখন দেখবা যে
অনেক কমপ্লিকেটেড ম্যাথ অনেক ইজি হয়ে যেত, তখন তুমি আসলে মেইন মজাটা পাওয়া শুরু করবা, ঠিক আছে? আর এখন এখনো মজা আছে, বাট এখন হচ্ছে অনেকটা তুমি গ্রামাটিক্যাল জিনিসপত্রগুলো দেখতেছো আর কি। ওকে, সো চলো সামনের দিকে যাই। তাহলে আমাদের ভেক্টরের যোগ শেখা হয়ে গেছে, এবার চলো ভেক্টরের যোগের আমরা কি ত্রিভুজ নিয়ম শিখছি, সামান্তরিক নিয়ম শিখছি, আর হচ্ছে বহুভুজ সূত্র শিখেছি। এর মধ্যে ওগুলো হচ্ছে কোয়ালিটেটিভলি কিভাবে গুণগতভাবে কিভাবে কাজ করে ওটা দেখেছি। আর তারপরে আমরা দেখেছি সামান্তরিক সূত্র, এটা পরিমাণগতভাবে কিভাবে লব্ধির মান এবং দিক বের করা যায়। লব্ধির মানের ফর্মুলা আসছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আর তোমার হচ্ছে দিকের ফর্মুলা আসছে tan থিটা ইকুয়াল টু কি বলতো, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে? তো এই দুইটা দিয়ে আমরা লব্ধির মান বের এবং দিক বের করবো। এবার চলো আমরা দেখি তাহলে ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিয়োগে চলে যাই, ঠিক আছে? ভেক্টরের বিয়োগ, ভেক্টরের সাবট্রাকশন অফ ভেক্টরস, সাবট্রাকশন অফ টু ভেক্টর। আসলে আমরা দুইটা ভেক্টরের বিয়োগ শিখতে যাচ্ছি। তো ভেক্টরের বিয়োগ আসলে নতুন কিছু না। কেন নতুন কিছু না দেখো, ভেক্টরের বিয়োগও এক ধরনের যোগ, এটা আগে একটু বুঝি। ভেক্টরের বিয়োগ এক ধরনের যোগ, আসলে এক ধরনের, এটা মাথায় রাখবা, এক ধরনের যোগ। কেন এই কথাটা বললাম? কারণ দুইটা ভেক্টর যখন আসলে তুমি বিয়োগ করো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এরকম লিখো, দেখো এটাকে এখন আমরা সাজায় লিখবো, এর সাথে আসলে মাইনাস বি ভেক্টর করলেই তো, যোগ করলেই তো হয়ে যায়। তো আমি কি বলতে পারি যে দুইটা ভেক্টর বিয়োগ করা মানে একটা ভেক্টরের সাথে আরেকটার বিপরীত ভেক্টর যোগ করা। তাহলে বিয়োগ মানে হচ্ছে, বিয়োগ মানে হচ্ছে বিপরীত ভেক্টরের যোগ, বিপরীত ভেক্টরের যোগ, বিপরীত ভেক্টরের যোগ। সো এইটা যদি মাথায় রাখি, আর ভেক্টরের যোগের যেহেতু ফর্মুলা আছেই, তাহলে আমরা ইজিলি ম্যাথ করে ফেলতে পারবো। ভেক্টরের যোগ কি করবো, জাস্ট বিপরীত ভেক্টরটা নিয়ে যোগ করে দেবো। যেমন আমরা একটা এক্সাম্পল দেখাই, যদি এখানে ধরো এটা একটা ভেক্টর আর এটা আর একটা ভেক্টর, ঠিক আছে? তো তোমাকে যেটা বলছে যে এই ভেক্টরটা হচ্ছে 40 নিউটন আর এটা 60 নিউটন, এদের মাঝখানের অ্যাঙ্গেল 60। ধরো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, ঠিক আছে? এখন তোমাকে বলছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত, দুইটা ভেক্টরের বিয়োগ করলে কত আসতেছে, এটা আমাদের কোয়েশ্চেন করেছে। তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব দেখো, আমরা বলেছিলাম যে এ মাইনাস বি মানে আসলে এ এর সাথে মাইনাস বি যোগ করতেছি, তাই না? এ এর সাথে মাইনাস বি যোগ করতেছি, তাহলে এটা মানে হচ্ছে এ এর সাথে মাইনাস বি যোগ করতেছি। এখন মাইনাস বি কোথায় আছে? বিপরীত ভেক্টর সবসময় কোন দিকে থাকে, মূল ভেক্টরের উল্টা দিকে থাকে। তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টরটা। দেখো কি কি সেম রাখতে হবে, নিশ্চয় মনে আছে, এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সেম রাখতে হবে। এখানে সম্ভবত দৈর্ঘ্যটা সেম নাই, আমি যদি চাইলে আরেকটু ঠিক করে আঁকি, তাহলে দেখো এইটা মোটামুটি আমরা বলতে পারি যে উপরটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সেম আছে। তাহলে এটা হবে হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর, যেটার মান কিন্তু একই, এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সেম, মানে হচ্ছে দুটার মান সেম, জাস্ট ডিরেকশন উল্টা দিকে আছে। এখন আসো এর সাথে মাইনাস বি যোগ করলে কিভাবে যোগটা করতে পারি, খুবই সিম্পল। এর সাথে মাইনাস বি যোগ করা মানে কিছুই না, জাস্ট হচ্ছে সামান্তরিক আঁকবা, সামান্তরিকের কর্ণ দুইটা যোগ করে দিবা, সরি কর্ণটা, কর্ণটা দেখবা, কর্ণটাই হবে হচ্ছে আমাদের লব্ধির মান এবং দিক, ঠিক আছে? কি ওকে, সো দেখো এই যে যে সামান্তরিক আঁকলাম, সামান্তরিকের কর্ণ কোনটা হবে, এটা হবে, এই কর্ণটা হচ্ছে এ এর সাথে মাইনাস বি এর লব্ধি। তাহলে এই কর্ণটা হবে হচ্ছে আমাদের, কর্ণটা হচ্ছে এ মাইনাস বি, কর্ণটাই হবে হচ্ছে আমাদের এ এর সাথে মাইনাস বি ভেক্টরের যোগ, ঠিক আছে? এ এর সাথে মাইনাস বি ভেক্টরের যোগ, বা আমরা বলতে পারি এ মাইনাস বি। এখন আসো, যখন আমি এই দুইটা ভেক্টরকে যোগ করব, এখন লব্ধির ফর্মুলা দিয়ে যোগ করলে হয়ে যাবে। লব্ধির ফর্মুলা কি বলে আমাদের, এ এবং মাইনাস বি এর লব্ধি, এ ও মাইনাস বি এর লব্ধি, এর লব্ধি, লব্ধির মান কিভাবে বের করি, ওই যে আর, ধরো আর দিয়ে যদি করি, রুট ওভার কি হবে, এর লব্ধি যেটা হবে, ধরো এটা হচ্ছে আমাদের সেই আরটা, এই লব্ধিটা কি হবে,
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা শিখেছিলাম, তাহলে 40 স্কোয়ার প্লাস কি হবে 60 স্কোয়ার, 40 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার প্লাস 2 ইন্টু 40 ইন্টু 60। দেখো এইটাকে যদি আমরা আলফা বলে থাকি, 60 ডিগ্রিটা যদি এদের মধ্যবর্তী মূল দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ দিয়ে থাকে, এইখানে যখন আমরা 2p/q cos আলফা নিব, এইটা কিন্তু মেইন আলফাটা হবে না, কারণ আমি কিন্তু মেইন দুটা ভেক্টর যোগ না করে একটা বিপরীত ভেক্টরকে আরেকটার সাথে যোগ করতেছি। যখনই বিপরীত করবা তখন এটা কিন্তু পাই মাইনাস আলফা হবে, বা 180 ডিগ্রি মাইনাস আলফা হবে। ঠিক আছে, এটা হবে 180 মাইনাস আলফা। সো এখানে আসবে হচ্ছে 180 মাইনাস 60, তার মানে হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এখানে আমাদের বসাতে হবে cos 120 ডিগ্রি। সো সামারি যদি বলি, দুইটা ভেক্টরকে যোগ করলে আমরা যখন √p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা বসাই, আলফার ভ্যালুটা বসাই মধ্যবর্তী কোণ। কিন্তু যখন আমি বিয়োগ করতেছি দুইটা ভেক্টরকে, তখন কিন্তু একটাকে উল্টায় যেহেতু আরেকটার সাথে যোগ করতে হয়, আমরা মধ্যবর্তী কোণ না বসায় আমরা হচ্ছে উল্টা সাইডের কোণটা বসায় দেই। উল্টা সাইডের কোণটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 180 মাইনাস 60 অর্থাৎ 120 ডিগ্রি। বাকি সবকিছু সেম, অর্থাৎ ভেক্টরের যোগের নিয়মে সবকিছু করব, জাস্ট মধ্যবর্তী কোণ না নিয়ে উল্টা সাইডের কোণটা নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমাদের রেজাল্টটা কত আসে, আমরা যদি একটু করি। √40 স্কোয়ার প্লাস হচ্ছে 60 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 40 ইন্টু 60 cos 120। তাহলে দেখো এটা আসলে 20√7, 20√7 বা 52.92, 52.92 নিউটন। আমি পয়েন্টে বের করে আমার জন্য যেটা হয় যে পয়েন্টে বের করলে আমি চেক করতে পারি, ভেরিফাই করতে পারি। আমরা জানি এই দুটার ম্যাক্সিমাম ভ্যালু হবে কি, দুটোর যোগফল কত হয় 100, আর মিনিমাম হয় 20। তো 100 আর 20 এর মধ্যে রেজাল্টটা হইতে হয়। এটা দেখলে কিন্তু আমরা মনে হচ্ছে যে রেজাল্ট ঠিক আছে, 100 আর 20 এর মাঝখানে আছে। তো ওই যে পয়েন্টে বের করলে এটা হচ্ছে সুবিধা, তুমি ফিল করতে পারবে এটা। ওকে, এখন আসো, তাহলে আমরা আর এর ভ্যালু বের করে ফেলছি। এই আরটা আসলে হচ্ছে এ আর বি ভেক্টরের এ মাইনাস বি এর মান বলা যায়, এ মাইনাস বি ভেক্টরের মান। তাহলে এ মাইনাস বি এর মান বের করছি, দিক তো বের করি নাই। দিকটা আমরা কিভাবে বের করতে পারি? দিকটাও খুব সিম্পল। আমরা ধরে নিতে পারি না যে এই আরটা এই পি এর সাথে, এটা হচ্ছে আমাদের মনে মনে পি আর এটা হচ্ছে আমাদের মনে মনে কিউ। পি এর সাথে ধরলাম থিটা কোণ তৈরি করছে, তাহলে আমরা এই 40 নিউটনের সাথে থিটা কোণ তৈরি করে থাকলে আমরা লিখতে পারি এ মাইনাস বি ভেক্টর 40 নিউটন এর সাথে থিটা তৈরি করলে, থিটা কোণ করলে tan অফ থিটা ইকুয়াল টু, তোমাদের মনে আছে যার সাথে থিটা ওটাকে পি ধরছি, তাহলে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে 60 সাইন আলফা হচ্ছে 120 ডিগ্রি, কারণ আলফা তো আর ওই ভেক্টরের না, যে দুটা ভেক্টর নিয়ে আমরা কাজ করছি এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ এর সাথে মাইনাস বি এর মধ্যবর্তী কোণ যেটা 120 ডিগ্রি। আর এখানে হবে 40 প্লাস 60 cos 120। সো এখান থেকে আমাদের যে রেজাল্টটা আসে থিটার, এটা হবে হচ্ছে আমাদের এ মাইনাস বি এর দিক। তাহলে এ মাইনাস বি ভেক্টর হিসেবে বের করতে বলছিল, আমরা মান বের করছি 52.92, আর দিক বের করছি হচ্ছে এখান থেকে। ঠিক আছে, সো এটা আমাদের ছিল প্রবলেম। আমরা একটু এটা লিখে রাখি, প্রবলেম। এই প্রবলেমের সলিউশন হচ্ছে আমাদের এই আর এর মান আর এখানে থিটার মান। ঠিক আছে, তো এইভাবে করে আমরা ভেক্টরের বিয়োগ করি। ভেক্টরের বিয়োগে খুব সামারি যদি বলি, ভেক্টরের বিয়োগ আসলে নতুন কিছু না, ভেক্টরের বিয়োগও এক ধরনের যোগ। ঠিক আছে, দুইটা ভেক্টরকে বিয়োগ করা মানে আসলে কি করা, দুইটা ভেক্টরের মধ্যে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের বিপরীত ভেক্টরটাকে যোগ করে দেয়া। ঠিক আছে, বিপরীত ভেক্টরের যোগই হচ্ছে ভেক্টরের বিয়োগ। ওকে, ওকে, যদি আমরা বুঝে থাকি, এবার চলো ভেক্টরের বিয়োগের অ্যাপ্লিকেশন আমরা দেখি। আমরা কিন্তু দেখো আমরা শুরুর ক্লাস থেকে আজকে পর্যন্ত এটাই কিন্তু করতেছি, ভেক্টর পড়তেছি, এক একটা সংজ্ঞা দেখতেছি, এক একটা টাইপ দেখতেছি, ওটার অ্যাপ্লিকেশন দেখতেছি। সো এখন আমরা এটাই দেখি যে ভেক্টরের বিয়োগের অ্যাপ্লিকেশন, ভেক্টর বিয়োগের অ্যাপ্লিকেশন। সো ভেক্টর বিয়োগের মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে আপেক্ষিক বেগ বের করা।
আপেক্ষিক বেগ বের করা। ঠিক আছে, তো কিভাবে আপেক্ষিক বেগ বের করে এটা আমরা যদি বুঝতে চাই, আমরা আগে একটা ফর্মুলা লিখবো। এই ফর্মুলাটার ডেরিভেশন আমাদের শিখতে হবে না, বা তোমাদের বইতেও নাই। ফর্মুলা ডেরিভেশন আমার মনে আছে আমি বুয়েটের সেকেন্ড ইয়ারে যা শিখছিলাম কাইনেমেটিক্স থেকে। অনেক লেন্দি, মানে সিম্পল জিনিসকে অনেক কমপ্লিকেটেড করে উপস্থাপন করা হয় এইসব প্রমাণে। অনেকটা ওই যে বাস্তব সংখ্যার বিভিন্ন প্রমাণের মতো, যে a+b = a+b এরকম প্রমাণ করতে বলে। তো তো এই আপেক্ষিক বেগের যে ফর্মুলাটার প্রমাণ দেখার দরকার নেই, বাট আমরা ফিল করব যে কেন ফর্মুলাটা এরকম হইল। ঠিক আছে, তো আপেক্ষিক বেগ কি জিনিস আমাদের জানা আছে, যে যখন অবজারভারও গতিশীল হয় এবং অন্য কোনো অবজেক্টের বা অন্য কোনো বস্তুর সে বেগ মাপতে চায়, মানে আমি যদি নিজে গতিশীল থেকে অন্য কোনো গতিশীল বস্তুর বেগ মাপতে চাই, তখন আমি ওর প্রকৃত বেগ মাপতে পারবো না, আমি ওর আপেক্ষিক বেগ মাপি। আমি যদি স্থির থেকে কোনো বস্তুর বেগ মাপি, তাহলে ওটাকে বলে প্রকৃত বেগ। আর আমি যদি গতিশীল থেকে কোনো বস্তুর বেগ মাপি, তাহলে ওটাকে বলবো আপেক্ষিক বেগ। যেমন একটা এক্সাম্পল হচ্ছে রিক্সা, ধরো বাস দাঁড়ায় আছে, বাসের যাত্রী পাশে আর একটা বাস চলে গেল, ওটার বেগ মাপলো। তো যেহেতু একটা বাস দাঁড়ায় ছিল এবং ওই দাঁড়ায় থাকা যাত্রী আসলে আরেকটা বাসের বেগ মাপছে, স্থির থেকে মাপছে, দেখে এটা হচ্ছে প্রকৃত বেগ। যদি দুইটা বাসই গতিশীল থাকতো, এক যাত্রী আর এক বাসের বেগ মাপতো, তখন কিন্তু আর প্রকৃত বেগ মাপতে পারতো না, কারণ এখানে অবজারভার বা পর্যবেক্ষকও গতিশীল। পর্যবেক্ষক গতিশীল থেকে যে কোনো বস্তুর বেগ যদি মাপে, তাহলে ওটা হয় হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে এটা একটু লিখে রাখতে পারো, গতিশীল পর্যবেক্ষক কোনো বস্তুর বেগ যায় যেটা মাপে। গতিশীল পর্যবেক্ষক কোনো বস্তুর যেই বেগ মাপে। ঠিক আছে, আহ তো এটা তো আমরা 19-এও কিছু কিছু আইডিয়া পাইছিলাম। এখন আসলে কিভাবে আমরা এটা ইভালুয়েট করতে পারি, কিভাবে বের করতে পারি, আমরা একটা ফর্মুলা লিখতে যাচ্ছি এখানে। দেখো, এই ফর্মুলা দিয়ে আসলে সব ধরনের আপেক্ষিক বেগের ম্যাথ আমরা সলভ করতে পারবো। আমরা ফর্মুলাটা লিখবো এরকম: ভি এ বি ভেক্টর সমান সমান হচ্ছে ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। আবারও বলি, ভি এ বি ভেক্টর হচ্ছে ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। যেখানে পরিচয়গুলো যদি আমরা একটু লিখি, এখানে ভি এ হচ্ছে এ এর প্রকৃত বেগ, এ এর প্রকৃত বেগ। ভি বি হচ্ছে আমাদের বি এর প্রকৃত বেগ। সো এগুলো প্রকৃত বেগ আছে, অর্থাৎ স্থির পর্যবেক্ষক যা মাপে সেটা হচ্ছে প্রকৃত বেগ। আর যখন আমরা ভি এ বি লিখতেছি, তখন এটাকে বলা হয়, যেটা পরে আছে সেটার সাপেক্ষে প্রথমটার বেগ, অর্থাৎ বি এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এ এর বেগ, এ এর বেগ। ঠিক আছে, তো তাহলে এখানে কি বুঝাইতেছে, যে আপেক্ষিক বেগ ভিএবি, এটা বের করতে গেলে কি করতে হবে, ভিএ থেকে ভিবি বাদ দিতে হবে। যেহেতু এখানে ভেক্টরের বিয়োগ করতেছি, এই জন্য আমরা ভেক্টরের বিয়োগটা আগে শিখলাম এবং বললাম যে এটা একটা ভেক্টরের বিয়োগের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে ভিএবি বলতে বি এর সাপেক্ষে এ এর বেগ বোঝায়। এখন বি এ যদি হইতো কখনো, এটার ফর্মুলা কি হইতো? এটার ফর্মুলা হয়তো হচ্ছে, বা এটার পরিচয় হয়তো এ এর সাপেক্ষে বি এর বেগ, এবং এটার ফর্মুলা চেঞ্জ হয়ে যেত। এখানে এ বি থাকলে এ মাইনাস বি হয়েছে, তাহলে ভিবি এ থাকলে হচ্ছে কি ভিবি মাইনাস এ। ঠিক আছে, তার মানে জাস্ট আমি যদি নোটেশন ঠিক না রাখি, তাহলে কিন্তু ফর্মুলা ঠিক থাকবে না, এটা খেয়াল রাখতে হবে। সো নোটেশনটা বুঝতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ট্রাকের সাপেক্ষে, ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ, গাড়ির বেগ, এটা যদি আমাদের কখনো বের করতে বলে, তাহলে আমরা কিভাবে করবো একটু দেখি চলো। বা এটার নোটেশনটা কি হবে আগে দেখি। ট্রাকের সাপেক্ষে, যার সাপেক্ষে সে পরে যায়, আর যার বেগ, গাড়ি হচ্ছে আমাদের কি বলতো, গাড়িকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? গাড়িকে আমরা সি কার দিয়ে প্রকাশ করতে পারি, ট্রাককে হচ্ছে টি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ট্রাকের সাপেক্ষে, যার সাপেক্ষে সে পরে যাবে, আর যার বেগ সে আগে, তাহলে গাড়ির বেগ দেখে হচ্ছে সিটা আগে, ট্রাকটা হচ্ছে পরে, ভিসিটি। যখনই এটা লিখলা, তখন কিন্তু এটার ফর্মুলা তুমি লিখে ফেলতে পারবা। কি লিখবা? ভিসি ভেক্টর মাইনাস ভিটি ভেক্টর। সো বুঝতেই পারতেছো যে আপেক্ষিক বেগের নোটেশন বুঝলেই তুমি বুঝে যাবে যে কি ধরনের ক্যালকুলেশন আমাদের জন্য ওয়েট করতেছে। আমি দেখতেছি ভিসিটি যদি বের করতে চাই, ভিসি থেকে ভিটি বাদ দিব, অথবা এটাকে লেখা যায় যে ভিসির সাথে আমরা আসলে মাইনাস ভিটি ভেক্টর যোগ করব। ঠিক আছে, তাহলে দেখো ভিসির সাথে মাইনাস ভিটি ভেক্টর যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের ম্যাথ। ঠিক আছে, সো খুব সিম্পল।
আপেক্ষিক বেগের এই একটা ফর্মুলা দিয়ে যত ধরনের আপেক্ষিক বেগ আছে আমরা সব ধরনের প্রবলেম সলভ করে ফেলতে পারবো। আগামী একটা দুইটা ক্লাসে মানে আজকের পরের ক্লাসেও দেখবা যে আপেক্ষিক বেগের আমরা অনেকগুলা ম্যাথ করতেছি, এবং যতগুলা ম্যাথ করব টেস্ট পেপারে তুমি দেখবা অতগুলা টাইপই আছে, বেশিরভাগ টাইপ আমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাইলে এটার একটা অ্যাপ্লিকেশন দিয়ে চলো আমরা খুব দ্রুত একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি পরের পেজে। ধরো তোমাকে এরকম একটা প্রবলেম দিল। প্রবলেমটা হচ্ছে এরকম: উত্তর দক্ষিণ আমরা আশা করি সবাই চিনি, কোনটা কি? ধরো এটা হচ্ছে নর্থ, সাউথ, এটা ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, তাই না? এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব। ঠিক আছে, এখন তোমাকে এরকম একটা কোয়েশ্চেনে বললো যে একটা গাড়ি পূর্ব দিকে যাইতেছিল, গাড়ি পূর্ব দিকে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে। পূর্ব দিকে যাইতেছে 60 কিলোমিটার পার আওয়ার। আমরা একটু কালারটা চেঞ্জ করি। ঠিক আছে, এটা হচ্ছে গাড়ি পূর্ব দিকে যাইতেছে 60 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে। আর তোমাকে বললো আরেকটা ট্রাক যাইতেছে হচ্ছে উত্তর দিক বরাবর। উত্তর দিক বরাবর যাইতেছে ট্রাক। এটা হচ্ছে, এভাবে লিখি যে ভেলোসিটি অফ কার এটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আর তোমাকে বলছে ভেলোসিটি অফ ট্রাক হচ্ছে ধরো 40 কিলোমিটার পার আওয়ার। তোমার কোশ্চেন করছে ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ কত, অথবা গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত। গাড়ির সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত। ঠিক আছে, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত। সো খেয়াল করো, তোমাদের যখন এই কোয়েশ্চেনটা দিবে ছবি কিন্তু আইকে দিবে না বেশিরভাগ ক্ষেত্রে। তবে বলবে একটি ট্রাক উত্তর দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, পূর্ব দিকে একটি গাড়ি চলতেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত। সো ওইটা পরে ভিজুয়ালাইজ করে ছবিটা এঁকে ফেলতে হবে। সো ছবি আঁকলে অনেক কিছু ইজি হয়ে যায়। তো এই ধরনের ম্যাথে ছবি মাস্ট। তুমি না আঁকলে পরে আসলে ম্যাথ ক্যালকুলেশন মিস্টেক গেলে তুমি বুঝবা না, ছবি আঁকলে ক্যালকুলেশন মিস্টেক যাওয়ার চান্স কম। এখন আসো ম্যাথটা কিভাবে করব। আমরা আগে প্রথম কাজ, স্টেপ ওয়ান হচ্ছে নোটেশনটা ফিক্স করা। গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে এটা ভিটিসি হওয়া উচিত। কেন? যার বেগ সে আগে থাকবে, আর যার সাপেক্ষে সে হচ্ছে পরে। ট্রাকের বেগ গাড়ির সাপেক্ষে, তাহলে ভিটিসির ফর্মুলা কি দেখো। ভিটিসির ফর্মুলা ভিটি মাইনাস ভিসি। এখন ইকুয়েশনই তোমাকে গাইড করবে যে কি তোমাকে করতে হবে। তুমি যদি ভিটিসি বের করতে চাও, তাহলে আসলে ভিটির সাথে মাইনাস ভিসি ভেক্টরটা যোগ করে দিবা। এই ইকুয়েশন তোমাকে এখন বলবে তোমাকে কি করতে হচ্ছে। ভিটির সাথে মাইনাস ভিসি যদি যোগ করতে চাও, তাহলে কাকে উল্টাবো আমরা। আমরা ভিটি সাথে ভিসি এর বিপরীত ভেক্টর যোগ করবো। তাহলে ভিসি যেদিকে আছে তার উল্টা দিকে আমাদের একটা ভেক্টর দরকার। তাহলে এইটার উল্টা দিকে যদি আমি ভেক্টর নিই, দেখো ভিসি এর উল্টা দিকে আমাদের একটা ভেক্টর চলে আসছে, দেখো। তাহলে এটার মান সেম থাকবে, কিন্তু আমরা জানি যে কি ডিরেকশনটা হচ্ছে, আমরা জানি ডিরেকশনটা জাস্ট উল্টা দিকে যাবে। তাহলে মান 60 হবে, কিন্তু ডিরেকশনটা কি হবে, এটা হচ্ছে মাইনাস ভিসি ভেক্টর, এটার ভ্যালু হবে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন দেখো ভিটির সাথে মাইনাস ভিসি যোগ করব। ইকুয়েশন তোমাকে বলেই দিছে ভিটির সাথে মাইনাস ভিসি যোগ করবা। কিভাবে যোগ করবা? আমরা হচ্ছে জাস্ট এখানে সামান্তরিক আয়গা লব্ধিটা বের করে দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে দেখো, ঠিক আছে। তো সামান্তরিকটা যদি একে কর্ণটা এঁকে ফেলি, এই কর্ণটাই হবে হচ্ছে আমাদের
লব্ধির মান এবং দিক তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের, কাকে কাকে যোগ করলাম, ভিটির সাথে মাইনাস ভিসি, এটা হচ্ছে ভিটির সাথে মাইনাস ভিসির যোগফল, যেটাকে তুমি চাইলে এত কিছু না লেখা এটাকে তুমি লিখতে পারো ভিটি আর মাইনাস ভিসির যোগফল হচ্ছে ভিটিসি। যেহেতু ভিটিসি, তাহলে এটাই হচ্ছে আমাদের ভিটিসি। তাহলে ভিটি আর মাইনাস ভিসির যোগফল ভিটিসি, এটা কিভাবে এখন বের করবো, সমান্তরিকের সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো। তার আগে এটা জানি সবাই, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে ভিটিসির মান হবে হচ্ছে, এই ছবি থেকে আমরা কিন্তু মানটা বের করার চেষ্টা করবো অলওয়েজ, ঠিক আছে? ছবি না আঁকলে এই ভুলগুলো হবে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ভুল হয়ে যাবে। সো ভিটিসি হবে রুট ওভার, এই যে এই লব্ধিটা হবে কি, রুট ওভার 40 স্কোয়ার, এই দুইটার লব্ধি যেহেতু 40 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার প্লাস 2 × 40 × 60 cos 90 ভ্যালু যেহেতু 0, এই পার্টটা 0 হয়ে যাবে, ঠিক আছে? এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে আসবে হচ্ছে রুট ওভার 40 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি, 40 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার কি হবে, সরি, রুট 40 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার, তাহলে এটা আসতেছে হচ্ছে আমাদের 72.11 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা কিন্তু ট্রাকের বেগ যখন বের করতে বলছে, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, বেগ তো ভেক্টর রাশি, তার মানে এটার মানও বের করতে হবে, আবার কিও বের করতে হবে, দিক। আমরা শুধুমাত্র কোনটা বের করছি, মানটা বের করছি, আমরা দিকটাও তার মানে আমাদেরকে দেখা দিয়ে আসতে হবে। তো আমি যদি দিক বের করতে চাই, তো এটা হচ্ছে ভিটিসি, ট্রাকের বেগ গাড়ির সাপেক্ষে এটার মান বেরোলো, এটা হচ্ছে মান বেরোচ্ছে। এবার দিকটা কেমনে বের করবো, আমরা ধরে নিতে পারি না যে উত্তর দিকের সাথে এটা থিটা কোণে আছে, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা হচ্ছে সবচেয়ে সহজ ফর্মুলা। তাহলে দেখো দিক বের করবো যেভাবে, ট্যান অফ থিটা, আমরা জানি গাড়ির সাপেক্ষে ট্রাকটা এই বরাবর গেছে, তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাক যেদিকে গেছে সেটা উত্তরের সাথে থিটা কোণ তৈরি করলে, থিটা সমান সমান লম্ব বাই ভূমি, এই লম্বটা 60 হবে, আর এই ভূমিটা আমরা জানি হচ্ছে 40। তাহলে দেখাই যাচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু এই সমকোণী ত্রিভুজ থেকে লম্ব বাই ভূমি হচ্ছে 60/40। এখান থেকে দেখো আমাদের থিটাটা চলে আসতেছে, ঠিক আছে? থিটাটা আমরা দেখি কত আসে, ট্যান ইনভার্স 6/4 করে দেই, তাহলে 56.3 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে অ্যান্সার লিখতে পারি, এটা হচ্ছে বেগের মান বের হয়েছিল, আর এটা হচ্ছে দিক বের হয়েছে, তাহলে আমরা অ্যান্সারে যেভাবে করব বা লিখবো সেটা এভাবে লিখি, চলো সাদাটা দিয়ে লিখি। ট্রাক, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, গাড়ির সাপেক্ষে সাপেক্ষে ট্রাকের বেগ, মান এবং দিক দুইটাই উল্লেখ করতে হবে, তাই না? তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে বেগ 72.11 কিলোমিটার পার আওয়ার, এবং দিক উত্তরের সাথে কত ডিগ্রি কোণ, 56.3 ডিগ্রি কোণে পশ্চিমের দিকে। কেন এই পশ্চিমের দিকে আবার বললাম, কারণ উত্তরের সাথে 56 ডিগ্রি কোণে পশ্চিম সাইডে হতে পারে, পূর্ব সাইডে হতে পারে, তো বামে বা ডানে যে কোনো দিকে হতে পারে, এই জন্য আমরা একদম স্পেসিফিক করে দিছি 56.3 ডিগ্রি কোণ উত্তরের দিকের সাথে, এবং এটা কোন সাইডে আছে, কিছুটা পশ্চিমের দিকে হেলে আছে, ঠিক আছে? তো পশ্চিমের দিকে হেলে আছে। ক্লিয়ার সবাই? তাহলে খুবই সিম্পল, আমি যদি বলি পুরো জিনিস সামারাইজ করি যে স্টেপ গুলা কি, দেখো ফলো করো। এটা আমাদের ছিল স্টেপ 1, ঠিক আছে? এখানে একটু স্টেপ গুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। তোমাকে প্রথমে বুঝতে হবে যে নোটেশনটা কি। ইনফ্যাক্ট আসলে স্টেপ 0 এটা হচ্ছে, তুমি বলতে পারো স্টেপ 0 হচ্ছে তুমি নোটেশনটা বের করলা, তারপর স্টেপ 1 হচ্ছে নোটেশন অনুযায়ী ফর্মুলা লিখলা, ফর্মুলাটাকে সাজায় লিখলা, ভিটির সাথে মাইনাস ভিসি যোগ করতে হবে। এরপরে হচ্ছে স্টেপ 2 হচ্ছে আমাদের ওই অনুযায়ী ছবিটা কমপ্লিট করতে হবে। তাহলে ভিটির সাথে মাইনাস ভিসি যোগ করতে হবে, ভিটির সাথে ভিসি আছে, ভিসিটাকে উল্টায় দিলাম, উল্টায় দিয়ে মাইনাস ভিসি যোগ করলে পরে আমরা ভিটিসি পাইলাম। স্টেপ 4 হচ্ছে আমাদের এইটা, স্টেপ
সরি স্টেপ 3 হচ্ছে আমাদের এইটা, যেখানে আমরা লব্ধির ফর্মুলা লিখে লব্ধির মান, আর এইটা হচ্ছে আমাদের স্টেপ 4, যেখানে আমরা দিকটা বের করে ফেললাম। ঠিক আছে, তো তাহলে আমরা যদি পুরো জিনিসটা এই স্টেপ গুলা ফলো করে করি, তাহলে যত ধরনের ম্যাথ আছে আমাদের আপেক্ষিক বেগের সব ম্যাথই আমাদের সলভ হয়ে যাবে, কোনো ব্যাপারই না। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে স্টেপ 10 হচ্ছে আমাদের নোটেশন বের করা, নোটেশন থেকে ফর্মুলা লেখা, ফর্মুলা দিয়ে তারপরে কি করব, ফর্মুলা যেমনি আমার যার সাথে যাকে যোগ করতে হবে সেই অনুযায়ী ছবি কমপ্লিট করব, ছবি থেকে লব্ধির মানের ফর্মুলা লিখবো, দিকের ফর্মুলা লিখবো। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছবিটা ইম্পর্টেন্ট, কারণ অ্যাঙ্গেল গুলা ঠিকঠাক মতো যাতে বোঝা যায়। ঠিক আছে, সেটা যদি বুঝে থাকি তাহলে আমরা, চলো আজকে একটা হোমওয়ার্ক নিয়ে নিই। জাস্ট হোমওয়ার্কটা দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের HW। হোমওয়ার্কটা হচ্ছে এরকম, এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পশ্চিম, আর এটা পূর্ব। তো তোমাকে বলছে একটা গাড়ি যেতেছে, আগের মতোই অনেক কিছু, গাড়ি যেতেছে পূর্ব দিকে, আর হচ্ছে একটা ট্রাক যেতেছে তার থেকে সাথে এটা অ্যাঙ্গেল করে। ঠিক আছে, তো দেখো এদিকে যাচ্ছে হচ্ছে ভেলোসিটি অফ কার আগের মতোই 80 কিলোমিটার/আওয়ার, আর এটা হচ্ছে একটা ট্রাক যেতেছে, ভেলোসিটি অফ ট্রাক এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 40 কিলোমিটার/আওয়ার দিলাম। ঠিক আছে, এবং এদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এখন তোমাকে বলছে যে ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ কত এবং কোন দিকে। ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ কত ও কোন দিকে। সবাই ম্যাথটা করবা, এবার কাকে উল্টাইতে হবে খুব বুঝে শুনে কিন্তু। ঠিক আছে, সো এই ম্যাথটা দেখবা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নিয়ে একটা বিশাল কাজ আছে। ঠিক আছে, সো এটা যদি পারো তুমি বুঝবা যে একদম বেসিক যে আপেক্ষিক বেগের ম্যাথ এটা তুমি পারে গেছো। এখন তোমাদের আপেক্ষিক বেগের বেশিরভাগ ম্যাথ দেখবা বইতে শুরু হয়েছে হচ্ছে বৃষ্টি পড়তেছে তুমি দৌড়াইছো, কত অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে। আমরা ওইটা নিয়ে একটা লব্ধি বেগের ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম, যেখানে মানুষটা স্থির ছিল, বাতাস আর বৃষ্টি ছিল, আর ম্যাথ গুলা থাকে হচ্ছে ওখানে মানুষটাও দৌড়ায় আপেক্ষিক বেগ। তো ওই ম্যাথ বোঝার আগে আগে যদি বেসিক ক্লিয়ার থাকে, এই গাড়ি ট্রাকের ম্যাথ বুঝো, তাহলে দেখবা যে ওই ম্যাথ গুলো অনেক ইজি হয়ে যাবে। এই জন্য আমরা অলওয়েজ স্টার্ট করি হচ্ছে গাড়ি ট্রাক দিয়ে, তারপর আস্তে আস্তে হচ্ছে বৃষ্টির ম্যাথের দিকে যাই। ঠিক আছে, আমরা আজকে আমাদের এখানে ক্লাস আমরা শেষ করি। নেক্সট ক্লাসে, নেক্সট রবিবারে আমরা ইনশাল্লাহ আপেক্ষিক বেগ পুরাটা শেষ করে ফেলবো, যত ধরনের ম্যাথ হতে পারে আমরা নেক্সট ক্লাসে দেখে ফেলবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।